আসসালামু আলাইকুম। জেলার্স একাডেমির পক্ষ থেকে আজকের হিসাব বিজ্ঞান ক্লাস আপনাদের সবাইকে স্বাগতম। আমরা বিগত ক্লাসে দৃশ্যমান ও অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ অধ্যায়ের 1 নাম্বার ক্লাস করছিলাম। আজকে আমরা 2 নাম্বার ক্লাস করব। আমাদের বোর্ডে একটা প্রশ্ন লেখা আছে, ঢাকা বোর্ড 2022 সালে 1 জানুয়ারি তারিখে আবির এন্ড সন্স 3,20,000 টাকায় একটি মেশিন ক্রয় করে। 3,20,000 টাকা দিয়ে একটা মেশিন কিনছে আবির এন্ড সন্স। মেশিনটির পরিবহন খরচ 30,000 টাকা। ওই মেশিনটা কেনার পর ওইটার জন্য পরিবহন গেছে 30,000 টাকা এবং সংস্থাপন ব্যয় 50,000 টাকা। মেশিনটির কার্যকর আয়ুষ্কাল 5 বছর। ওই মেশিনটা 5 বছর ব্যবহার করা যাবে এবং উক্ত বছর শেষে এটি 20,000 টাকায় বিক্রি করা যাবে বলে অনুমান করা হয়। দেখো, একটা মেশিন কিনছে 3,20,000 টাকা দিয়ে। ওই মেশিনটা 5 বছর ব্যবহার করার পর 20,000 টাকায় বিক্রি করা যাবে বলে অনুমান করা হয়। একটা সম্পদ দীর্ঘদিন ব্যবহার করার পর যখন সর্বশেষ যে মূল্যটা পাওয়া যায় ওটাকে বঙ্গবয়স মূল্য বলে। এই যে ওই উক্ত মেশিনটা যে 20,000 টাকায় বিক্রি করা হয়েছে, তাহলে এটা হচ্ছে কি মূল্য? বঙ্গবয়স মূল্য। তারপর প্রতিষ্ঠানটি প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে। প্রত্যেক বছর এটা 31শে ডিসেম্বর তারিখে হিসাব সমাপ্ত করে। বার্ষিক 20% হারে সরলরৈখিক পদ্ধতিতে অবচয় ধার্য করা হয় এবং এই অঙ্কটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি, বার্ষিক 20% হারে। এই যে আমাদের লিখে দিয়েছে। ক নম্বর বলছি কি, মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করো। আর খ জাবেদা, গ হচ্ছে কতিয়ান। তাহলে আমাদের 1 নম্বর কাজ হচ্ছে মেশিনটির অবচয়যোগ্য মূল্য বের করা। 1 নম্বর কাজ। আমরা ক নম্বর সলভ করব। মেশিনটির আচ্ছা আমরা মুছে লিখি, তখন আমাদের বুঝতে সুবিধা হবে। এই যে মেশিনটির অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা হলো। তাহলে এবার প্রশ্ন হচ্ছে, স্যার অবচয়যোগ্য মূল্য মানে কি? যে বিবরণ টাকা টাকা আমরা অবচয়যোগ্য মূল্য বের করব। অবচয়যোগ্য মূল্য মানে হচ্ছে কোন একটা সম্পদ ক্রয় করে তার থেকে যখন বঙ্গবয়স মূল্য বাদ দেওয়া হয়, সম্পত্তি ক্রয় মূল্য থেকে বঙ্গবয়স মূল্য বাদ দিলে যেটা বের হয় সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। তাহলে আমরা একটা সম্পদ ক্রয় করলাম 3,20,000 টাকা দিয়ে। মেশিনের ক্রয় মূল্য 3,20,000। তার সাথে ওই যে মেশিনের পরিবহন খরচ ওটা যোগ করতে হবে, তার সাথে সংস্থাপন ব্যয় এটা যোগ করতে হবে। যোগ করার পর সেখান থেকে ওই মেশিন এবং বাদ দিলে যেটা হয় সেটা হচ্ছে আমাদের অবচয়যোগ্য মূল্য। আর লিখব মেশিনের ক্রয় মূল্য। মেশিনের ক্রয় মূল্য কত? 3,20,000 টাকা। তাহলে একটা মেশিন কিনলাম 3,20,000 টাকা দিয়ে, এটা হচ্ছে ক্রয় মূল্য। এখন মেশিনটা কেনার পর ওটার জন্য পরিবহন খরচ গেছে আরো 30,000 টাকা। মানে ওই মেশিনটা কেনার পর পরিবহন খরচ গেছে আরো 30,000 টাকা, যোগ পরিবহন খরচ। পরিবহন খরচ হচ্ছে 30,000 টাকা। তার সাথে যোগ করব সংস্থাপন ব্যয়, যোগ সংস্থাপন ব্যয়। সংস্থাপন ব্যয় হচ্ছে 50,000 টাকা।
তাহলে 3,20,000, 3,50,000, 3,20,000 আর 30, 3,50,000 আর হচ্ছে 50, তাহলে আমাদের হয় 4 লক্ষ টাকা। জি। এখন মেশিনের ওই মূল্য থেকে আমাদের কাজ হচ্ছে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে দেওয়া, মাইনাস ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য কত? 20,000 টাকা। 4 লক্ষ থেকে 20,000 গেলে 3,80,000 টাকা। এই যে আমাদের বলছে কি অবচয়যোগ্য মূল্য বের করো। অবচয়যোগ্য মূল্য বের করার জন্য প্রথমে লিখতে হবে সম্পত্তির ক্রয় মূল্য। তাহলে আমরা ওই সম্পদ কিনলাম, মেশিনের ক্রয় মূল্য 3,20,000। আসলে আমরা যদি কেউ জিজ্ঞেস করে, মনে করেন আমি একটা 3,20,000 টাকা দিয়ে কোন একটা সম্পদ কিনলাম, এক্সাম্পল মনে করেন একটা ফ্রিজ কিনলাম। তো ফ্রিজটা কেনার পর এটা তো আপনি চলে আসে না বাসায়, ওইটা বাসায় আনার জন্য একটা পরিবহন খরচ লাগে, বাসায় এনে সেটাকে সংস্থাপন করতে হয়, বসানোর জন্য খরচ লাগে। তো আমরা কোনো যখন স্থায়ী সম্পদ কিনবো, ওই স্থায়ী সম্পদ কেনার পর তার সাথে আনুষঙ্গিক খরচ যোগ করে যেটা হয় সেটাকে বলবো সম্পত্তির মূল মূল্য বা সম্পত্তির মূল্য। তাহলে আমরা 3,20,000 টাকা দিয়ে কিনলাম, মেশিনের ক্রয় মূল্য 3,20,000। তার মেশিনটা আনার পর ওইটার পরিবহন খরচ গেছে 30,000 টাকা, যোগ পরিবহন খরচ 30,000। তারপর ওইটা বসানো খরচ গেছে সংস্থাপন ব্যয় 50,000। তাহলে মোট হচ্ছে 4 লক্ষ। এখন ওই মোট সম্পত্তির মোট মূল্য থেকে যখন ভগ্নাংশ মূল্য বাদ দেওয়া হয়, যে টাকাটা বের হয় সেটা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। সম্পত্তির মোট মূল্য থেকে ভগ্নাংশ মূল্য বাদ দিয়ে যে টাকা আসে ওইটাকে বলা হয় অবচয়যোগ্য মূল্য। এখন আমাদের খ নাম্বার বলছে কি জাবেদা প্রস্তুত করো। আমরা মুছে দিয়েছি একটু, ওই প্রথমে কটা করার জন্য একটু সমস্যা হয়েছে, মুছে দিয়েছি। আমাদের খ নাম্বার বলছে কি জাবেদা প্রস্তুত করো। এখন এই অধ্যায়ের অঙ্কের মধ্যে সবসময় ক নাম্বার জাবেদা প্রস্তুত করতে বলে। তাহলে আমরা জাবেদা প্রস্তুত করার আগে আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম কেমন করে জাবেদা করতে হয়, তারপর আজকে ক্লাসে আবার দেখাবো আপনাদেরকে। আপনারা যদি জাবেদা কেমনে প্রস্তুত করতে হয় জাবেদাটা শিখেন, তাহলে এই সমস্যাটা আপনি নিজে নিজেই উত্তর করতে পারবেন। এখন জাবেদা করার জন্য আমাকে 1 নাম্বার সম্পত্তি ক্রয়ে জাবেদা দিতে হবে। প্রথম কাজ হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হচ্ছে অবচয়ের জাবেদা, অবচয়ের জাবেদা। 3 নম্বর হচ্ছে অবচয়, আমরা এদিকে লিখতে পারবো, আমাদের তো জায়গা আছে। 3 নম্বর হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। এখানে টোটাল 5টা জাবেদা হয়। একটা হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা, একটা হচ্ছে অবচয়ের জাবেদা, একটা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। তার পাশাপাশি আরো 2টা জাবেদা আছে, একটা হচ্ছে লাভের জাবেদা, একটা হচ্ছে ক্ষতির জাবেদা। আমাদের এই মেতে লাভ ক্ষতির নাই বিধায় আমরা এখন লাভ ক্ষতি বলতেছি না। আমাদের নেক্সট মেতে যখন লাভ ক্ষতি সম্পর্কে আসবে তখন আমরা লাভ ক্ষতির জাবেদাটা বলবো। 1 নম্বর সম্পত্তি ক্রয়ের জাবেদা। আমি যখন কোন একটা সম্পদ ক্রয় করি তখন আমার কাছে সম্পদ আসে। এক্সাম্পল মনে করেন আপনি আসবাবপত্র কিনছেন, তখন লিখবেন আসবাবপত্র হিসাব ডেবিট। এই যে আমরা একটা সম্পদ কিনলাম, ওই জন্য লিখতেছি সম্পত্তি হিসাব ডেবিট। সম্পদ ক্রয় করে আমরা কি দিছি? নগদ টাকা দিছি বা একটা চেক দিছি, ওই জন্য নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। 1 নম্বর কাজ হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা। সম্পদ কিনলাম, সম্পত্তি হিসাব ডেবিট। এই সম্পদ ক্রয় করার কারণে আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে বা চেকের মাধ্যমে গেছে, ব্যাংক থেকে গেছে, ওই জন্য হচ্ছে নগদান হিসাব বা ব্যাংক হিসাব ক্রেডিট। নগদান হিসাব লিখলে হবে, ব্যাংক লেখার দরকার নেই, যেকোনো একটা লিখবেন। 1 নম্বর কাজ। 2 হচ্ছে আমরা যখন কোনো একটা সম্পদ কিনি, যদি এখানে আসবাবপত্র কিনতাম আসবাবপত্র ডেবিট,
যন্ত্রপাতি কিনতাম, যন্ত্রপাতি ডেবিট, নগদ হিসাব ক্রেডিট, এই আর কি। আচ্ছা, মানে সম্পদ বলতে আমি এখানে যে কোনো সম্পদের কথা বুঝেছি, মানে যে সম্পদ কিনবেন ওই সম্পদ ডেবিট করবেন। 2 নম্বর হচ্ছে অবচয়ের জাবেদা। আমরা যখন কোন একটা সম্পদ কিনবো তখন ওই সম্পদের নিশ্চয় অবচয় হবে, ওইটা জানা দিতে হবে। অবচয়ের জাবেদা হচ্ছে কি? অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট। পুঞ্জীবিত অবচয়, পুঞ্জীবিত অবচয় যেটা হয় আর কি। এক্সাম্পল মনে করেন আসবাবপত্র, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। তাহলে 1 নম্বর কাজ সম্পত্তি ক্রয়ের জাবেদা, 2 নম্বর কাজ অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা কি? অবচয় হিসাব ডেবিট। কার অবচয় হচ্ছে? ওই আসবাবপত্র কিনছে এটা অবচয় হচ্ছে। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। 3 নম্বর কাজ হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। এই যে আমরা অবচয়কে বন্ধ করব, আমরা অবচয় বন্ধের জাবেদা দিব হচ্ছে আয় বিবরণী ডেবিট। আয় বিবরণী হিসাব ডেবিট, যেটাকে বন্ধ করব, এই যে অবচয়কে বন্ধ করব, অবচয় হিসাব ক্রেডিট। আপনি যদি এই 3টা জাবেদা পারেন তাহলে আপনার এই সৃজনশীল খ নাম্বারটা আপনি সলভ করতে পারবেন, 4 নাম্বার পাবেন যদি এই 3টা জাবেদা আপনি বুঝতে পারেন। 1 নাম্বার সম্পত্তি ক্রয়ের জাবেদা। এক্সাম্পল মনে করেন একটা আসবাবপত্র কিনছি, আসবাবপত্র হিসাব ডেবিট, ওই সম্পদ ক্রয় করার কারণে নগদ টাকা গেছে, নগদান হিসাব ক্রেডিট। 2 নাম্বার অবচয়ের জাবেদা। আমরা যখন কোনো একটি স্থায়ী সম্পদ কিনবো ওই স্থায়ী সম্পদের অবশ্যই অবচয় হবে। অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র হিসাব ক্রেডিট। প্রশ্ন তো স্যার এটা কেন সম্পত্তি হিসাব ডেবিট নগদ হিসাব কেন ক্রেডিট হয়েছে? আমি যখন সম্পদ কিনছি আমার কাছে সম্পদ বাড়ছে, ওই জন্য ওই সম্পদ ডেবিট। আমার জন্য নগদ টাকাও সম্পদ, নগদ টাকা চলে গেছে, সম্পদ কমে গেছে, ওই জন্য নগদ হিসাব ক্রেডিট। এটা অবচয়। স্যার কেন অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট? অবচয় এটা আমার জন্য একটা হচ্ছে ব্যয়, খরচ, ওই জন্য হচ্ছে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। আর অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট। আমরা যাকে বন্ধ করব, মানে অবচয় হিসাবকে বন্ধ করব, অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখন এই 3টি জাবেদার মাধ্যমে আমাদের উদ্দীপকটা সমাধান করব। এরপর খ নম্বরে বলছে কি আমাদের জাবেদা প্রস্তুত করো। এখন জাবেদা প্রস্তুত করার জন্য জাবেদার একটা আমরা করলাম। এখন আমরা জাবেদা প্রস্তুত করব, অবশ্যই প্রতিষ্ঠানের নাম এগুলো লিখতে হয়। আমার জায়গা ছোটর কারণে আমি এটা এভাবে লিখছি। এখন 1 নম্বর কাজ হচ্ছে জাবেদা প্রস্তুত করার মধ্যে প্রথম কাজ আমরা বলছিলাম 3টা জাবেদা। একটা হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা, প্রথম কাজ হচ্ছে স্থায়ী সম্পদ ক্রয়ের জাবেদা। আমরা একটা এখানে মেশিন কিনলাম না, আমাদের মেশিনের দাম হচ্ছে কত? 3,20,000 টাকা। হ্যাঁ, আমরা লিখতেছি মেশিন কিনলাম, ওই জন্য মেশিন হিসাব ডেবিট। মেশিন ক্রয় করে আমরা নগদ টাকা দিছি, নগদান হিসাব ক্রেডিট। এই যে মেশিন কিনলাম, মেশিন হিসাব ডেবিট, মেশিনটা কিনে আমরা নগদ টাকা দিয়েছি, নগদান হিসাব ক্রেডিট। এখন অনেক স্টুডেন্ট মনে করবে এই যে মেশিন কিনলাম, মেশিনের টাকা হবে 3,20,000 টাকা। অনেকজনের মনে হতে পারে, কিন্তু না, হবে না। এটা কেন হবে না? আপনি দেখেন, আপনি একটা মেশিন কিনছেন 3,20,000 টাকা দিয়ে, ওই মেশিনটা কেনার পর ওইটার জন্য আপনি পরিবহন করেছেন 30,000 টাকা, তাই 3,20,000 আর হচ্ছে 30, কত হয়েছে? 4 লক্ষ টাকা, সরি 3,50,000 টাকা। তার সাথে আপনি আবার সংস্থাপন ব্যয় 50,000 টাকা, তাহলে ওই মেশিনের আসলে মূল্য হচ্ছে কত? 4 লক্ষ টাকা। আমরা একটা জিনিস মনে রাখবো, কোন একটা স্থায়ী সম্পদের যদি মূল্য বলে, মেশিনের ক্রয় মূল্যের সাথে তার সকল আনুষঙ্গিক খরচ যোগ করে যেটা হয়
সেটাকে বলবো মেশিনের মূল্য। তাহলে আমাদের মেশিনের দাম হচ্ছে 4 লক্ষ টাকা। তাহলে 1 নম্বর কাজ হচ্ছে মেশিন ক্রয়ের জাবেদা, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিনের দাম কত বলে 3,20,000 লেখা যাবে না, কারণ আসলে তো মেশিনের দাম 3,20,000 না। 3,20,000 টাকা মেশিন কিনলাম, তার সাথে মেশিনের পরিবহন খরচ দিয়েছি 30,000 টাকা, তার সংস্থাপন করছি 50,000 টাকা, টোটাল হচ্ছে মেশিনের দাম 4 লক্ষ টাকা। 2 অবচয়ের জাবেদা। আমরা একটু আগে শিখছিলাম অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট আর পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় আসবাবপত্র, পুঞ্জীবিত অবচয় মেশিন হিসাব ক্রেডিট। এখন আমাদের অবচয় বের করতে হবে। অবচয়টা কেমন করে বের করব? আমরা একটু আগে কত করছিলাম একটা মেশিনের অবচয়যোগ্য মূল্য। তো অবচয়যোগ্য মূল্য আসছে কত আমাদের? 4 লক্ষ টাকা। আমরা কত অবচয়যোগ্য মূল্য করছিলাম, ওইখানে আমাদের অবচয়যোগ্য মূল্য আসছে 4 লক্ষ টাকা না, 3,80,000 টাকা। টোটাল টাকা ছিল মেশিনের 4 লক্ষ, সেখান থেকে আমরা 20,000 টাকা বোনাস ফেলে বাদ দিছি, দেওয়ার পর আমাদের আসছে কত? 3,80,000 টাকা। তাহলে আমাদের বোনাস মূল্য বাদ দিয়ে অবচয়যোগ্য মূল্য আসছে 3,80,000 টাকা। এই যে আমাদের বলছে প্রতি বছর 31শে ডিসেম্বর তারিখে তার হিসাব সমাপ্ত করে বার্ষিক 20% হারে সরলরৈখিক পদ্ধতিতে ধার্য করা হয়। তাহলে কয় পার্সেন্ট হারে? 20% হারে। তাহলে আমরা 3,80,000 টাকার 20% বের করব। তাহলে 3,80,000 এর 20% হচ্ছে 76,000 টাকা। তাহলে আমাদের অবশ্যই আসছে কত? 76,000 টাকা। এরপর কাজ হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। বলছিলাম প্রথমে সম্পত্তি ক্রয়ের জাবেদা, তারপর হচ্ছে অবচয়ের জাবেদা, তারপর হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। এখন আমরা অবচয় বন্ধের জাবেদা দেব। অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আয় বিবরণী হিসাব ডেবিট। আমরা কাকে বন্ধ করব? অবচয় হিসাবকে। অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? এই যে আগের টাকাটা, 76,000 টাকাটা, এই যাকে বন্ধ করব তার টাকাটা। এখন আপনারা যদি প্রশ্ন লিখে থাকেন দেখবেন ওইখানে বলছে কি 2020-2021 সালের জমা দেওয়ার জন্য। আমরা তো এখন 2020 সালে জমা দিছি, এখন আমাদের আবার 2021 সালে জমা দিতে হবে। 2021 সালে জমা দেওয়া হচ্ছে আপনি 20 সালে একটা মেশিন কিনছেন, মেশিন কেনার পর 20 সালে ওই মেশিনের অবচয় হয়েছে, আবার ওই মেশিনের অবচয়টা বন্ধ করছেন। আপনি দেখেন তো আপনি এখানে কোথাও কি লেখা আছে 2021 সালে আবার নতুন করে মেশিন কেনা হয়েছে? না। তার মানে 2021 সালে নতুন করে মেশিন কেনা হয় নাই। তাহলে 2021 সালে গিয়ে আমাকে নতুন মেশিনে জমা দিতে হবে না, আমাকে 2021 সালে গিয়ে ওই অবচয়ে জমা দিতে হবে এবং অবচয় বন্ধে জমা দিতে হবে। আমরা কি কাজ করবো এখন? আবার 2021 সালে গিয়ে জমা দিব অবচয় হিসাব ডেবিট পুঞ্জীবিত অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? 76,000 টাকা। কারো কারো প্রশ্ন হতে পারে স্যার 2020 সালে অবচয় ছিল 76,000, 2021 সালেও কেন 76,000? আপনাকে মনে রাখতে হবে এটা হচ্ছে সরলরৈখিক পদ্ধতি। সরলরৈখিক পদ্ধতিতে প্রতি বছর অবচয়ের পরিমাণ সমান। যদি এটা ক্রমহ্রাসমান পদ্ধতি হতো তখন পরবর্তী বছর গিয়ে অবচয়ের পরিমাণ ভিন্ন হতো।
আমরা তো করতেছি এটা সর্বাধিক পদ্ধতিতে। সর্বাধিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ প্রত্যেক বছর সমান। এবার আবার অবচয় বন্ধ জায়গা দিতে হবে। আয় বিবরণী হিসাব ডেবিট। আমরা কাকে বন্ধ করব? অবচয়কে বন্ধ করব। অবচয় হিসাব ক্রেডিট, আবার একই টাকা, ৭৬,০০০ টাকা। তাহলে আপনারা দেখেন আমাদের খ নম্বর বলছে কি জাবেদা প্রস্তুত করো। জাবেদা প্রস্তুত করার জন্য এটা করব, করার পর আমরা তো আগে থেকেই জানি এখানে আমাদের তিনটা জাবেদা লাগবে। এক, সম্পদ ক্রয়ের জাবেদা, 2 অবচয়ের জাবেদা, 3 অবচয় বন্ধের জাবেদা। তাহলে আমরা এক নাম্বার হচ্ছে সম্পত্তি ক্রয়ের জাবেদা লিখছি। মেশিন কিনছি, মেশিন হিসাব ডেবিট। মেশিনটা ক্রয় করার কারণে নগদ টাকা চলে গেছে, ওই জন্য নগদ হিসাব ক্রেডিট। কারো প্রশ্ন হতে পারে, স্যার মেশিন কিনলাম তো 3,20,000 টাকা দিয়ে, আপনি কেন 4 লক্ষ টাকা লিখছেন? বিষয়টা হচ্ছে কোন একটি স্থায়ী সম্পদ ক্রয়ের সাথে আনুষঙ্গিক সকল খরচ যোগ করে যে টাকাটা হয় ওইটাই হচ্ছে স্থায়ী সম্পদের মূল্য। তাহলে আমরা ওই যে আনুষঙ্গিক খরচ যোগ করে আসছে 4 লক্ষ টাকা, ওই জন্য লিখছি মেশিন হিসাব ডেবিট, নগদ হিসাব ক্রেডিট 4 লক্ষ টাকা। 2 নম্বর কাজ হচ্ছে অবচয়ের জাবেদা। অবচয়ের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট। এবার অবচয় হচ্ছে কত? 3,80,000 টাকা, 20%। যে আমাদের বলছিল 20% অবচয় কার্য করতে হবে, তাহলে 20% ৭০,০০০ টাকা। এখন অবচয় বন্ধের জাবেদা। অবচয় বন্ধের জাবেদা হচ্ছে আয় বিবরণী ডেবিট, যাকে বন্ধ করবো সে ক্রেডিট। এই যে অবচয়কে বন্ধ করবো, অবচয় হিসাব ক্রেডিট। কত টাকা? আগের টাকাটা। এখন আমাকে বলছে কি 2020 2021 সাল, 2টা বছরের কথা বলছে। তাহলে আমি আবার এখন 2021 সালে জমা দিব। ওই যে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীবিত অবচয় ক্রেডিট, একই টাকাটা। আয় বিবরণী ডেবিট, অবচয় হিসাব ক্রেডিট, একই টাকাটা। সরলরৈখিক পদ্ধতি হওয়ার কারণে 2020 সালেও যে অবচয়, 2021 সালেও একই অবচয়। কারো প্রশ্ন হতে পারে 2021 সালে কেন মেশিন হিসাবটা লিখি নাই? কারণ আমি তো 2021 সালে মেশিন ক্রয় করি নাই। যদি 2021 সালে মেশিন ক্রয় করতাম তাহলে অবশ্যই আমি 2021 সালে মেশিন হিসাবটা লিখতাম। এখন আমরা গ নাম্বার খতিয়ান করব। আমাদের গ নাম্বারে খতিয়ানে বলছে কি মেশিন হিসাব ও অবচয় হিসাবের খতিয়ান প্রস্তুত করো 2020-2021 সালের। তাহলে আমরা প্রথমে মেশিন হিসাবের খতিয়ান করব। এই যে মেশিন যার নামে খতিয়ান করব ওইটা আগে এখানে আছে কিনা দেখবো। এই যে মেশিন হিসাব এখানে আছে। এই যে খতিয়ানগুলো আপনারা অনেকজন নবম দশম শ্রেণীতে করছেন। মেশিন হিসাবের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব, আর আমরা লিখব নগদান হিসাব। আপনারা একটা জিনিস মনে রাখবেন, যার নামে খতিয়ান করব তার নাম তার বই লিখতে পারবো না। এই যে আমরা মেশিন লিখছি, এখানে মেশিন হিসাব লেখা যাবে না, তার বিপরীত নাম লিখতে হবে। মেশিনের বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব। এখন যার নামে খতিয়ান করতেছি ও কোন দিকে? ও হচ্ছে ডেবিট দিকে, তাহলে আমরা টাকাও লিখবো ডেবিট দিকে। কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে যার নামে খতিয়ান করবে তার নাম তার বই লেখা যাবে না, তার বিপরীত নাম, তার বিপরীত নাম হচ্ছে নগদান হিসাব। এখন যার নামে খতিয়ান করতেছি ও কোন দিকে? এই যে ডেবিট দিকে, তাহলে আমরাও লিখবো ডেবিট দিকে। প্রথম টাকাটা উভয় কলামে লিখতে হয়। এখানে যদি ডেবিট লিখি এখানেও ডেবিট, এখানে যদি ক্রেডিট লিখি এখানেও ক্রেডিট। এবার 2020 সালে আর কোথাও আমরা দেখবো মেশিন হিসাব আছে কিনা? নাই। তার মানে হচ্ছে 2020 সালের মেশিন হিসাব এখানে ক্লোজ হয়ে যাবে। এখন আমাদের তো বলছে 2020 ও 2021 সালের খতিয়ান প্রস্তুত করো। তাহলে আমাকে আবার এখন 2021 সালের খতিয়ান করতে হবে। 2021 জানুয়ারি 1। এখন আমরা কি আসলে 2021 সালে মেশিন কিনলাম? না, আমরা হচ্ছে মেশিন কিনে নাই, কিন্তু ওই মেশিনের ব্যালেন্সটা আমাদের কাছে আছে। তখন লিখবো ব্যালেন্স, সরি এটা জানুয়ারি না, এটা ডিসেম্বর হবে, ডিসেম্বর 31। ব্যালেন্স কত টাকা? 4 লক্ষ টাকা। তাহলে আমরা মেশিন হিসাবের খতিয়ান করলাম। মেশিন হিসাবের খতিয়ান হচ্ছে আমাদের মেশিনের বিপরীত নাম লিখবো। মেশিনের বিপরীত নাম হচ্ছে কি? নগদান হিসাব। এই যে লিখছি। আর
20-21 বলছে, 21 সালে গিয়ে আমাদের ব্যালেন্সটা রয়ে গেছে, আমরা ওই 4 লক্ষ টাকা ব্যালেন্সটা নামিয়ে দিছি। এখন এরপরে আমরা মেশিন হিসাবের পরে আমরা হচ্ছে অবচয় হিসাবের কোডিয়ান করব। তো আমরা এখন কি করব? এমন কোনো কাজ নাই, এই যে যেখানে মেশিন ওইখানে আমরা লিখবো অবচয় হিসাব, আর এগুলো সবগুলো মুছে দেবো আমরা। আমরা হচ্ছে এখন এটা করে ফেলবো ডিসেম্বর 31, কারণ অবচয় তো বছরের শেষে গিয়ে হয়, বছরের শুরুতে অবচয় হয় না। এখন আমরা দেখবো এখানে অবচয় হিসাব আছে কিনা, নাই। এখানে আছে কিনা, আছে। অবচয়ের বিপরীত নাম কি? পুঞ্জীবিত অবচয় হিসাব। পুঞ্জীবিত অবচয়, অবচয়ের বিপরীত নাম হচ্ছে পুঞ্জীবিত অবচয়। দেখলাম আমরা বলছিলাম যার নামে খতিয়ান করবে তার নাম তার বই লিখতে পারবো না, তার বিপরীত নাম লিখবো, এই যে লিখছি। এখন যার নামে খতিয়ান করতেছি ও কোন দিকে? ও হচ্ছে ডেবিট দিকে, তাহলে আমরা টাকাও লিখবো ডেবিট দিকে। এই যে ৭৬,০০০, এই যে ৭৬,০০০। তারপর এখানে দেখবো অবচয় আছে কিনা, আছে। এই যে অবচয়ের বিবরণ নাম কি? আয় বিবরণী হিসাব। আয় বিবরণী হিসাব। যার নামে খতিয়ান করতেছি ও কোন দিকে? ও হচ্ছে ক্রেডিট দিকে। কত টাকা? ৭৬,০০০ টাকা। এই যে ৭৬,০০০ টাকা, একটা ডেবিট একটা ক্রেডিট। এই ৭৬ থেকে ৭৬ গেলে আর কোনো টাকাই নেই, আমাদের হচ্ছে এখানে জিরো ব্যালেন্স। এখন এরপরে আমাদের কাজ করতে হবে 2021 সালের। 2021 আমরা 2021 সালের কোডিয়ান করব। 2021 সালের কোডিয়ান করব। এই যে অবচয় হিসাবের বিপরীত নাম হচ্ছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়। এই যে 2021 সালে অবচয় বিবরণ নাম পুঞ্জীবিত অবচয়। অবচয় কোন দিকে? ডেবিট দিকে। কয় টাকা? ৭৬,০০০ টাকা। যে ডেবিট দিকে ৭৬,০০০, এখানেও ৭৬,০০০। 2020 সালের শেষ, এখন 21 সালে করতেছি আমরা। এরপর এখানে আছে, দেখবো 2021 সালে অবচয় এখানে আছে কিনা, আছে। তার বিবরণ নাম কি? পুঞ্জীবিত অবচয়। অবচয় সেটা কোন দিকে? ডেবিট দিকে। এই যে ডেবিট দিকে লিখছি। এর পরের কাজ হচ্ছে পরবর্তীতে আছে কিনা, আছে। অবচয়, অবচয় বিবরণ নাম কি? আয় বিবরণী হিসাব। লিখব ডিসেম্বর 31 আয় বিবরণী হিসাব। অবচয় হিসাব নামে করতেছি না। এই যে অবচয় হিসাব কোন দিকে? অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট দিকে। এই যে যার নামে করতেছি হচ্ছে ক্রেডিট দিকে, তাহলে লিখবো ক্রেডিট দিকে ৭৬,০০০। একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আমাদের কোনো ব্যালেন্স নাই, জিরো ব্যালেন্স। কেন হচ্ছে কোতিয়ান শেষ। তাহলে আমরা কি শিখলাম? কোতিয়ান যদি 2020 সালে বলতো এখানে অঙ্কটা শেষ, কিন্তু আমাদের বলছে কি 2020 এবং 2021 সালের কোতিয়ান প্রস্তুত করো। তাহলে আমরা অবচয় হিসাবে কোতিয়ান করতেছি। প্রথম কাজ এখানে অবচয় হিসাব আছে কিনা দেখবো। এখানে নাই, তার মানে এটা হবে না। এখানে আছে। অবচয় বিবরণ নাম কি? পুঞ্জীবিত অবচয়। এই যে লিখছি। যার নামে কোতিয়ান করতেছি ও কোন দিকে? ও হচ্ছে ডেবিট দিকে। আমরা ওই ডেবিট দিকে টাকাটা, এই ডেবিট দিকে ৭৬,০০০ লিখছি। প্রথম টাকাটা উভয় কলামে লিখতে হয়। তারপর আমরা দেখবো এখানে অবচয় হিসাব, তার বিবরণ নাম কি? আয় বিবরণী। এই যে লিখছি আয় বিবরণী। যার নামে করতেছে কোন দিকে? ও হচ্ছে ক্রেডিট দিকে। কত টাকা? ৭৬,০০০ টাকা। এই যে আমরা লিখছি ৭৬,০০০ টাকা। একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আমাদের কোনো ব্যালেন্স নাই। এখন আমাদের বলছে কি 2020 এবং 2021 সালের কোতিয়ান। তাহলে আমরা 2020 সালে কোতিয়ান করছি, এখন 21 সালে করবো। 21 সালে গেলাম, দেখছি অবচয় হিসাব আছে কিনা, আছে। তার বিবরণ নাম কি? পুঞ্জীবিত অবচয় লিখছি। যার নামে কোতিয়ান করতেছি অবচয় ও কোন দিকে? ডেবিট দিকে। এই যে ডেবিট দিকে লিখছি। এরপর শেষে দেখবো এখানে আছে কিনা, আছে। অবচয় বিবরণ নাম কি? আয় বিবরণী হিসাব। অবচয় কোন দিকে? ক্রেডিট দিকে। এই যে আমি লিখছি ক্রেডিট দিকে। একটা ডেবিট একটা ক্রেডিট, তাহলে আমাদের কোনো ব্যালেন্স নাই এখানে।
যদি আমাদের ক্লাসটি ভালো লাগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবেন এবং ইনশাল্লাহ আমরা ধারাবাহিকভাবে অ্যাকাউন্টিং এর উপর ক্লাসগুলো দিব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।